শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব গণ অধিকার পরিষদ ও এনসিপি কিভাবে এবং কেন এক দলের পরিণত হতে যাচ্ছে। বিএনপির উদারতার দৃষ্টিভঙ্গি স্থিতিশীলতা বাংলাদেশকে অর্জনে সহায়ক হবে বললেন মঈন খান। ৫৩ বছরের শাসকরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি বললেন ফজলুল করিম। সর্বশেষ জানিয়ে দেব রাজনীতিবিদদের জাতিসংঘ সফর সমালোচনা করে যা বললেন রাশেদ খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণ অধিকার পরিষদ ও এনসিপি কিভাবে এবং কেন এক দলের পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশের তরুণদের নিয়ে গঠিত দুটি দল গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি একীভূত হওয়ার বিষয়ে আলোচনা করছে বলে জানা গিয়েছে, যা রাজনৈতিক দলের মহলের আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে দলীয় পর্যায়ের কয়েক দফা আলোচনা হলেও আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেওয়া হয়নি। দুই দলের কয়েকজন নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি গত ৩ সপ্তাহের বেশ কয়েকটি বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। দুই দলের শীর্ষ নেতাদের সঙ্গে যেমন হয়েছে তেমনি দলীয় পর্যায়ে বৈঠক হয়েছে। সেখানে দুই দলের একীভূত হওয়ার বিষয়ে বেশ কিছু আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে দলগুলোর নেতারা জানিয়েছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিশেষ করে একটি নিবন্ধিত দলের সঙ্গে আরেকটি অনিবন্ধিত দল কিভাবে এক হবে, দলের নেতৃত্ব কাঠামো কি হবে ইত্যাদি বিষয়ে আলোচনা চলছে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের গণ অধিকার পরিষদের নেতারা এবং ২৪ সালের গণ অভ্যুত্থানের সময় এনসিপি নেতারা বিশেষ ভূমিকা ছিল। মূলত তরুণদের নিয়েই এই দুইটি দল গঠিত হয়। দুই দলের একীভূত হওয়ার এসব তথ্য এমন সময়ে সাজানো হচ্ছে যখন বাংলাদেশের সাধারণ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা। তার আগে হঠাৎ করে কেন এবং একীভূতকরণের বিষয়ে ভাবছে এই দুইটি দলের নেতারা। আসলে কি ঘটছে দুটি দলে, কিভাবে এবং কেন, প্রেক্ষাপট কি হবে এই একীভূতকরণ, এমন প্রশ্ন সামনে এসেছে। জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ দুইটি দলের প্রতিষ্ঠার প্রেক্ষাপটে প্রায় একই রকম। কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে দুই দলেরই যাত্রা শুরু। বিএনপি উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীলতা বাংলাদেশের অর্জনে সহায়ক হবে বললেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির উদারতা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীলতার সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের অর্জনে সহায়ক হবে। ডেনমার্ক রাষ্ট্রদূতের এইচএম ক্রিস্টিয়ানো রিবক্স মোলায়ের সোমবার সেপ্টেম্বরের সকালে ঢাকায় গুলশানের ডক্টর এম মঈন খানের বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় মঈন খান এসব কথা বলেন। এ সময় তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং আগামী সাধারণ নির্বাচনের জন্য তাদের নীতির অবস্থান নিয়ে আলোচনা করেন। ডক্টর খানের মতে বিএনপির উদারতা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীলতার সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের অর্জনে সহায়ক হবে, যা ভবিষ্যতের বিনিয়োগ ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রদূত জানান, তারা চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তি প্রকল্পে 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ দিতে আগ্রহী। ডাক্তার মঈন খানের দীর্ঘদিনের প্রস্তাবিত সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধারের বিষয়টি তোলেন এবং এক্ষেত্রে ডেনিশ বিশেষজ্ঞ মতে ব্যবহার করেন আলোচনা করে। এছাড়াও তারা উচ্চ কক্ষ ও অনুপাতিক প্রতিনিধিত্ব পিআরের ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ডাক্তার মঈন খান উভয় ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলো বিশ্লেষণ করেন এবং বাংলাদেশ ও ইউরোপের সমাজগুলির মধ্যে পার্থক্য তুলে ধরেন। উভয় পক্ষ আশা করছেন যে বাংলাদেশের একটি স্থিতিশীলতার গণতান্ত্রিক কাঠামোর অর্জন করলে দুই দেশেরই জনগণের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধি পাবে। ৫৩ বছরের শাসকরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি বললেন ফজলুল করিম। ইসলামী আন্দোলনে বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, গত ৫৩ বছরে যারা এই দেশকে শাসক ছিল তারা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি। তারা এদেশের জনগণের জন্য কল্যাণকর কোনো কাজ করতে পারেনি। এদেরকে অনেকবার পরীক্ষা করেছে। একবার ইসলামকে পরীক্ষা করুন, ইসলাম ফেল করলে দুর্নীতিতে আসেনি, ইসলাম বিজয়ী হওয়ার জন্য দুর্নীতিতে এসেছে। যদি ফেল করে দ্বিতীয়বার আপনাদের কাছে আর আসবো না বলে মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা জানান তিনি। গণহত্যার বিচার, জুলাই সংসদের আইনি ভিত্তি প্রদান এবং আইনি বিষয়ক শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের দাবিতে রোববার 22 সেপ্টেম্বর বিকালে ইসলামী আন্দোলনে বাংলাদেশের হাকিমপুর উপজেলার শাখায় আয়োজিত হিলি স্থলবন্দরের চরমাথা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। পরে তিনি গাজীপুর 6 আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলনে বাংলাদেশকে দিনাজপুরের দক্ষিণ জেলা শাখার সভাপতি ডাক্তার নূর আলম সিদ্দিকীকে ঘোষণা দেন। এতে দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনীতিকদের জাতিসংঘের সফর সমালোচনা করে যা বললেন রাশেদ খান। অন্তর্বর্তীকালেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার দিবাগত রাতে দেশের ৩টায় রাজনৈতিক দলের ৬ জন সহ সফর সঙ্গীকারী নিয়ে তিনি ঢাকা ত্যাগ করেন। এর মধ্যে প্রধান উপদেষ্টা সফরকারী হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়েছেন দেশের অন্যতম ৬ জন রাজনৈতিক নেতা। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের ইসলামী নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ আল মুহাম্মদ তাহের ও জামায়াতের নেতা রাকিবুল রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডক্টর তানজিম যারা পুরো বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন এবং সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সেই সঙ্গে বৈষম্য দূর করতে এসেছেন এই উপদেষ্টার পরিষদের আরও বৈষম্যের উৎপাদন করেছেন বলে সমালোচনা করেছেন। সোমবার ২২শে সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ৫৭ ফেসবুকের আইডিতে দেওয়া এক পোস্টে রশিদ খান লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জাতিসংঘ সফরে ৩টা রাজনৈতিক দলের প্রতিনিধি নিজেদের প্রোটেকশন স্বার্থে নিয়ে গিয়েছেন। এছাড়াও সেখানে রাজনীতিকদের কোনো কাজ নেই। স্বাভাবিকভাবে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে, হয়তো তারা গালিবাজ ও উপদেষ্টার অদপস্থ করার ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নিরাপত্তার জন্য ব্যানার নিয়ে নেমে গিয়েছে। পাশাপাশি আওয়ামী লীগও আছে। বিদেশের মাটিতে মুখোমুখি আহ্বান। কল্পনা করেন যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেত তাহলে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা আসতো, না হলে পরিণত কি হতো? এমন প্রশ্ন তোলার পর উপদেষ্টা পরিষদের বৈষম্য উৎপাদন করেছেন মন্তব্য করেন সাবেক এই ছাত্র নেতা। বলেন, অর্থাৎ সরকারের উপদেষ্টারা যত বড় কথা বলুক না কেন তারা টিকেই আছে রাজনৈতিক দলগুলোর সমর্থন ও সহযোগিতায়। আমরা মাঝে মধ্যে মনে হয় বৈষম্য দূর করে এসে এই উপদেষ্টার পরিষদ আরো বৈষম্যের উৎপাদন করছে।